হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের সাথে আছেন আমাদের ইউরোপের এক্সপার্ট কাউন্সিলর মিতু আপু, এবং আজকে আমরা আমাদের স্পেশালি ইউরোপের সুইডেন এবং ডেনমার্ক নিয়ে যত কোশ্চেন আছে সেই সবগুলো কোশ্চেনের সব ধরনের উত্তর আমরা তার কাছ থেকে জেনে নিব। আপাতত আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভে আমাদের আপুকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ আনাম। কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু। আপু আপনি তো জানেন আসলে বাংলাদেশে পড়াশোনা মোটামুটি শেষ করার পরে সবারই ইচ্ছা ফার্দার হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাওয়ার। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চুজ করব ইউরোপের ভালো কোনো কান্ট্রিকে, অ্যাজ লাইক ডেনমার্ক অর সুইডেন। সো এখানে যাওয়ার জন্য আসলে আপনি তো জানেন যে মূল পরিস্থিতিটা কেমন। তো এখানে আপনার আসলে আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার কি আছে, আপনি যদি একটু আমাদেরকে এলাবোরেট করতেন। আচ্ছা, ধন্যবাদ আনামকে অ্যান্ড admission.sc কে। আমি ফার্স্টে একটু আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মিতু মনি, আমি অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর হিসেবে admission.sc তে কর্মরত আছি এবং আমি স্পেশালি ইউরোপের সেকশনটা দেখাশোনা করি। অ্যান্ড অ্যাডিশনালি আমি যদি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলার কমপ্লিট করেছি এবং আমি আমার এই হোল লাইফে বা আমার কাজের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এইসব কাজ একটু পছন্দ করি। এনিওয়েজ, তো থ্যাংক ইউ তোমাকে আবার যে আমাকে আজকে প্রোগ্রামে অ্যাজ আ গেস্ট হিসেবে আমন্ত্রণ করার জন্য। বেসিক্যালি আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুকু পারবো শেয়ার করব। সো তুমি যেটা বলছিলে যে সুইডেন এবং ডেনমার্ক নিয়ে আমাদের যে স্বপ্ন, হ্যাঁ আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টের স্বপ্ন থাকে সুইডেন, ডেনমার্ক বা আদার্স যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেনজেনভুক্ত সেই কান্ট্রিগুলো। বাট আমরা আসলে একটা প্রপার গাইডলাইন্স এর অভাবে বা আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব এটার অভাবে আমরা এক্সপেক্টেড টাইমে আমাদের ড্রিমটা ফুলফিল করতে পারি না। সো দেখা যায় যে এই কারণে অনেকে হয়তো হতাশায় ভুগে তার ডিসিশন থেকেও পিছনে চলে আসে। সো বেসিক্যালি এখানে তোমাকে যেটা জানতে হবে বা আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন, যে কিভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি। এবং সুইডেন, ডেনমার্ক বা অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু ভিন্ন, অ্যাপ্লিকেশনের টাইমগুলো একটু ডিফারেন্ট। সো দেখা যায় অনেক স্টুডেন্ট এইটাই জানে না। সো তারা একটা রং টাইমে এসে দেখা যায় কোনো এজেন্সিতে বা যাদের কাছ থেকে গাইড নিবে তাদের কাছে রং টাইমে এসে ইনফরমেশন গুলো চায়। সো ওই সময় নিজেদেরকে প্রস্তুত করাও তাদের পক্ষে সম্ভব হয় না। ওকে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমরা আসলে কখন ইলিজিবল সুইডেন, ডেনমার্কের জন্য। শুধু কি আমরা একটা ব্যাচেলর কমপ্লিট করার পরই আমরা ইলিজিবল হয়ে যাব সুইডেন, ডেনমার্কের জন্য, নাকি আমাদের আরো কিছু অ্যাডিশনাল কিছু করতে হবে? সো এখানে আমি যখন গ্রাজুয়েশন আমার কমপ্লিট করে ফেলছি, অবশ্যই আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে বা তার কিছুটা সময় আগে থেকে আমার যে বিষয়টা বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। হোয়াট এভার এটা আইএলটিএস হতে পারে, হোয়াট এভার পিটিও হতে পারে, টোফেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট আমাকে এটাতে ফার্স্টে ফোকাস করতে হবে। আমি যদি দেখা যাচ্ছে যে এই ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাচিভ করতে না পারি, সেক্ষেত্রে আমি আসলে ইলিজিবলই না। হ্যাঁ, শুধুমাত্র আমি অ্যাপ্লাইয়ের জন্য ইলিজিবল না, সো আমার ফার্দার ড্রিমটা। সো এখানে আমাকে দেখতে হবে যে আমি আমার গ্রাজুয়েশনটার সাথে সাথে যেমন আমার ইংলিশ প্রফিসিয়েন্সিটাও অ্যাচিভ করে ফেলি, অ্যান্ড আফটার দ্যাট আমি যেন একটা এজেন্সির সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আর কি একটা এজেন্সির সাথে সাথে গাইডলাইন্সে থাকি। সো ওভারঅল হচ্ছে এটা। এখন তুমি যদি আমাকে একটু স্পেসিফিক করে বলো যে আসলে কি ধরনের ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পারি, আই উইল ট্রাই মাই বেস্ট। না আসলে আপু মানে ওভারঅল আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে যে আপনি আমাকে এত সুন্দর একটা ওভারভিউ দিয়ে দিলেন। কিন্তু আমার মানে পার্সোনাল কিছু কোশ্চেন তো থাকে, আমি ছোট ভাই হিসেবে বলতে পারেন, অ্যাসপিরেন্ট হিসেবে বলতে পারেন। আমার তো কিছু কোশ্চেন আছে, অবশ্যই আছে। তো আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আপু যে বাংলাদেশের স্টুডেন্টদের ভেতরে কোন ইউনিভার্সিটিস গুলো বেশি পপুলার, লাইক সুইডেন আর ডেনমার্কে? মানে ওখানে তো মানে সব ইউনিভার্সিটিতে তো আর বাংলাদেশের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না, অবশ্যই কিছু ওয়েল নোন ইউনিভার্সিটি আছে যেগুলোতে আসলে তারা বেশি অ্যাপ্লাই করে, তাদের ঝোঁক বেশি। আর এই ইউনিভার্সিটি গুলোর চাহিদা কি এবং তারা কিভাবে আমাদেরকে রিক্রুট করে
স্টুডেন্ট রিক্রুট করে, এই যে প্রসেসটা, এইটা যদি আপনি একটু বলতেন। ওকে, আই গট ইট। সো যেটা আমি বলছিলাম এলিজিবিলিটির কথা, সো আমার মনে হয় যে তোমার ওইদিকে আগে মুভ করা উচিত ছিল। এনিওয়েজ, সো বেসিক্যালি ইউনিভার্সিটি অনেক আছে, সুইডেন বলো ডেনমার্ক বলো, হ্যাঁ, কিন্তু এখানে আসলে দেখতে হবে যে স্টুডেন্টের অ্যাফোর্ডেবিলিটি এবং সে অনেক স্টুডেন্টের চয়েস থাকে যে সে এই সিটিতে থাকবে, এরকম তার ড্রিম থাকে বা তার কারো রিলেটিভস থাকে। সো এই সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি সিলেকশনটা হয়। হ্যাঁ, সো দেখা যায় যে ফেমাস ইউনিভার্সিটি হলেই যে সেখানেই স্টুডেন্ট যাবে, বিষয়টা এরকম না। তবে আছে ডেফিনেটলি অনেক ইউনিভার্সিটি আছে আমাদের। আমি যদি বলি যে আমাদের ডেনমার্কে সাউদার্ন ডেনমার্ক আছে, আরহাস আছে, হ্যাঁ, তারপর নেলস ব্রক আছে, আইবিএ আছে। সো এরকম অনেক ইউনিভার্সিটি আছে। অ্যান্ড বিসাইড আমাদের সুইডেনেও অনেক ইউনিভার্সিটি আছে। সো ইউনিভার্সিটি বেসিক্যালি সিলেকশনটা স্টুডেন্টের একটা প্রোফাইল এবং তার এলিজিবিলিটি, তার চয়েস, তার বাজেট, এজ অ্যান্ড এভরিথিং এর উপর ডিপেন্ড করে হয়। সো আমরা স্টুডেন্টকে যে কোনো তার পছন্দের মতো ইউনিভার্সিটি অবশ্যই দিতে পারবো, তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আমি যদি একটু প্রসেস নিয়ে কথা বলি, সো ফার্স্টে এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে প্রপার টাইমটা আর কি দেওয়া থাকে বা একটা টাইম বেঁধে দেওয়া থাকে, এই টাইমের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই টাইমটার মধ্যে তোমার যাবতীয় সকল ডকুমেন্টস রেডি করে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ফুলফিল ভাবে অ্যাপ্লাইটা করা। অ্যান্ড আফটার অ্যাপ্লাই তুমি একটা অফার লেটার পাবা। অফার লেটারের পরে তোমাকে যেটা করতে হবে, তোমাকে 1 সেমিস্টারের টিউশন ফিটা সেখানে পে করতে হবে। অ্যান্ড 1 সেমিস্টারের টিউশন ফি পে করার পরে এরপরে তুমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে কিছু কনফার্মেশন বা ব্যাংকের যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো মেনটেন করতে করতে দেখা যায় তুমি ভিসার জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড ভিসার ব্যাপারটা হচ্ছে অবশ্যই ভিসা একটা ভালো সময় নেয়। ইনফ্যাক্ট ইউরোপের পুরো প্রসেসটা একটা ভালো একটা সময় নেয়, মোটামুটি একটা ভালো সময় নিয়ে প্রসেসটা করতে হয়। অ্যান্ড আফটার অ্যাপ্লাইং ভিসা উইদিন 1 or 2 months এর মধ্যে ইউ গট আ রেজাল্ট। সো শর্টলি যদি আমি ইন শর্ট বলি, তোমার প্রসেসটা আসলে এটা। সো এরপরে আসলে তুমি যদি স্পেসিফিক করে আমাকে কিছু কোয়েশ্চেন করো। আচ্ছা, আমি এনামকে শুনতে পাচ্ছি না। না, আমি এনাম তোমাকে শুনতে পাচ্ছি না ভাইয়া। আপনি কি শুনতে পাচ্ছেন আপু এখন? না, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলছিলাম যে আপু, আপনি যদি পেমেন্ট স্কেজুল অর্থাৎ টিউশন ফিস এন্ড স্কলারশিপ নিয়ে যদি আমাকে কিছু ইনফরমেশন দিতেন। ওকে, সো টিউশন ফির যে ব্যাপারটা, ডেফিনেটলি আমি যদি অন্যান্য কান্ট্রিজের সাথে কম্পেয়ার করি, অবশ্যই তোমার ডেনমার্ক সুইডেনের টিউশন ফি কম্পারেটিভলি অনেক কম। সো তোমাকে দেখা যায় যে পার সেমিস্টার একটা মোটামুটি 6 to 8 lakhs এর মধ্যে, আমি অল এভারেজ একটা বললাম, ডেফিনেটলি কান্ট্রি ওয়াইজ অ্যান্ড ইউনিভার্সিটি ওয়াইজ এটা আপস অ্যান্ড ডাউন হবে। সো আমি অল এভারেজ এখানে বলছি, এই 6 to 8 lakhs এর মধ্যে একটা টিউশন ফি তোমাকে পে করতে হবে। এবং ইনিশিয়ালি আমাদেরকে আসলে 1 সেমিস্টার টিউশন ফি পে করে, এখানে বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে যারাই যাক না কেন, 1 সেমিস্টার টিউশন ফি পে করে যেতে হয়। ওকে, ফাইন। এখন যদি আমি স্কলারশিপের যে বিষয়টা আছে এখানে আসি, ডেফিনেটলি এখানে বেশ কিছু স্কলারশিপস আছে, লাইক আমি আর্লি বার্ড স্কলারশিপের কথা বলতে পারি। অ্যান্ড প্রত্যেকটা কান্ট্রিতে অবশ্যই গভর্নমেন্ট স্কলারশিপস আছে। সো সেইগুলো আমাদেরকে আসলে একটু স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী তাদেরকে সেভাবে গাইড করতে হয়। এখানে দেখা যায় যে কিছু, আমি লাইক সুইডেনের একটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কথা বলি। এই গভর্নমেন্ট স্কলারশিপটা যারা পায়, দেখা যায় গভর্নমেন্ট, সুইডিশ গভর্নমেন্ট তার স্টুডেন্টকে ফুল ফান্ডে আর কি পড়াশোনা করার সুযোগ দেয়। অ্যাডিশনালি তারা লিভিং কস্টের জন্য, এক্সপেন্সের জন্য তাকে প্রতি মাসে একটা করে হাত খরচ দিয়ে থাকে। আচ্ছা, এখন সবারই ড্রিম বেসিক্যালি যে আমি এই স্কলারশিপটা পেলে অবশ্যই ভালো হয় আমার জন্য, হ্যাঁ, কিন্তু এটার কিছু রিকোয়ারমেন্টস আছে, এই রিকোয়ারমেন্টস গুলো তখন আসলে ফুলফিল করতে হয়। সো বেসিক রিকোয়ারমেন্টস আসলে সেরকম কিছু না। এখানে তোমার হচ্ছে 2 years এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়, হ্যাঁ,
দেন হচ্ছে তোমার একাডেমিক প্রোফাইলটা যেটা আছে অবশ্যই এটা ভালো হয়, এবং অ্যাডিশনালি তুমি যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাড থাকো, তোমার যদি কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট থাকে, এক্সট্রা স্কিল থাকে, ডেফিনেটলি এটা তোমার অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করবে। সো স্কলারশিপটা বেসিক্যালি ডিপেন্ড করবে যে তোমার ক্যাপাবিলিটি, হ্যাঁ, তোমার হচ্ছে প্রোফাইলটা কেমন, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, সবকিছু ওভারঅল। তবে অবশ্যই স্কলারশিপের সুযোগ আছে। আচ্ছা আপু, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় আপু, সেটা জানা আসলে খুবই জরুরি আমি মনে করি। অ্যাপ্লিকেশন প্রসেস যেটা বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য, এটা আসলে মানে ডেনমার্ক এবং সুইডেনের এই প্রসেসটা সম্বন্ধে একটু ধারণা দিলে ভালো হয়। আচ্ছা, আমি প্রিভিয়াসলি অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস মনে হয় বলেছি। আসলে এখানে আমাদের ইনটেকগুলো দেখা যায় যে একটা বড় সময় পর আমরা পাই, ফেব্রুয়ারিতে পাই, আমরা সেপ্টেম্বরে পাই। সো অন্যান্য কান্ট্রির মতো আসলে খুব ক্লোজ ইনটেক না। তো এই জন্য আমাদের আগে থেকে প্রিভিয়াসলি অনেক আগে থেকে আমাদের প্রিপারেশনটা নিতে হয়। এখন এখানে অ্যাপ্লিকেশনটা যখন তোমার সাবমিট করবা, তো অবশ্যই তোমার বেশ কিছু ডকুমেন্টস লাগবে। আমি এগুলো একটু মেনশন করে দেই। ডকুমেন্টস গুলো লাইক তোমার অল একাডেমিক সার্টিফিকেটস, অল একাডেমিক ট্রান্সক্রিপ্টস, এবং অবশ্যই তোমার একটা ভ্যালিড পাসপোর্ট, তোমার আপডেটেড একটা সিভি। তুমি যদি কোথাও কর্মরত অবস্থায় থাকো তাহলে তোমার সেখানকার জব এক্সপেরিয়েন্স লেটার যেটাকে আমরা বলি, বা জব সার্টিফিকেট যেটাকে আমরা বলি সেটা, এবং এর সাথে তোমার মোটিভেশন লেটার বা এসওপি যেটা বলো এটা লাগবে। হ্যাঁ, সো এই বা তোমার ফটো লাগবে, ফর্মাল ফটো, এই বেসিক জিনিসগুলো নিয়ে, এবং অবশ্যই আইএলটিএস বলো বা ইংলিশ প্রফিসিয়েন্সি, আমি এক কথা বলবো, হ্যাঁ, ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্টার্স এর জন্য বেসিক্যালি তোমার 6.5 এবং হচ্ছে প্রত্যেকটা ব্যান্ডে 6 থাকতে হবে। সো এই স্কোরে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে তুমি পারবা। সো যখন তোমার এই সব কিছু আছে তখন তুমি কমপ্লিট একটা প্রোফাইল, এবং তুমি তখন সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারবা। এবং অবশ্যই এখানে ম্যান্ডেটরি যে তোমাকে অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করতে হবে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার জন্য। আফটার অ্যাপ্লিকেশন একটা আরেকটা টাইম পাবা তুমি, এবং ওই টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার একটা রেজাল্ট চলে আসবে যে তুমি ইলিজিবল নাকি ইলিজিবল না। তো যদি তুমি ইলিজিবল হও সেক্ষেত্রে তারা তোমাকে অফার লেটার ইস্যু করবে, অ্যান্ড আফটার গেটিং অফার লেটার ইউ হ্যাভ টু পে ইউর 1 সেমিস্টার টিউশন ফি। ঠিক আছে, তো তোমার 1 সেমিস্টার টিউশন ফি পে করতে হবে, এন্ড 1 সেমিস্টার টিউশন ফি পে করার পরে তোমাকে ফার্দার যে ভিসা প্রসেসিং ওইটার জন্য গেট রেডি হতে হবে। সো ওভারঅল বলতে পারো যে প্রসেসটা এটাই আসলে। এটা তো হচ্ছে পোস্ট, মানে বিদেশে যাওয়ার আগে মূলত আমরা যেই কাজগুলো করবো আর কি, পোস্ট পেপার ওয়ার্ক করবো আমরা। কিন্তু আমরা চলে গেলাম, আমরা ডেনমার্ক বা সুইডেন যেখানেই হোক, মানে হয়ে গেল, আমরা চলে গেলাম। যাওয়ার পরে আমাদের যে লিভিং এক্সপেন্সটা হতে পারে, আর ওখানে গিয়ে আমাদের মানে ইয়ের সাথে পড়াশোনা করার সাথে সাথে যে কাজের যে ওয়ার্ক পারমিটটা, এখানে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা, এইটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ওকে, থ্যাংক ইউ। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমরা যখন যাই বাইরের একটা দেশে অবভিয়াসলি আমাদের কনসার্ন থাকে, কারণ টোটালি আননোন একটা কান্ট্রি, আননোন পিপলস। তো আমি ওখানে কিভাবে সার্ভাইভ করতে পারবো কিনা, ওখানে কাজের অপরচুনিটিস কি, এটা একটা গুড কোয়েশ্চেন। ওকে, সো অবশ্যই তোমার সেখানে কাজের সুযোগ আছে, লাইক ডেনমার্ক, মানে সব কান্ট্রিতে তো আছে অবশ্যই। অ্যান্ড ডেনমার্কের যদি বিষয়টা বলি, তুমি উইকলি 20 আওয়ার্স এর মতো লিগালি কাজ করতে পারবা, এবং এখানে হচ্ছে এর বাইরেও আসলে কাজ করা পসিবল। বাট স্টুডেন্ট যদি চায় সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনাতে ফোকাস করাটা বেশি ভালো, কারণ আমি যেহেতু যাচ্ছি এখানে আমার হয়তো পিয়ার নিয়ে আমার একটা মাথায় হেডেক থাকে বা সবারই থাকে। সো আমি যদি ওই ফার্দার ওই অপরচুনিটির কথা চিন্তা করি তাহলে আমার ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটি হতে হবে যে আমি খুব সুন্দর করে আমার একাডেমিক পড়াশোনাটা শেষ করব, ঠিক আছে। এন্ড শেষ করার পরে যে রুলস রেগুলেশন গুলো আছে ওইগুলা ফুলফিল করলে দেন আমি ওই অপরচুনিটিটার কাছে যেতে পারবো বা ওইটার ফ্যাসিলিটিস আমি নিতে পারবো। ওকে, সো আমি ওইদিকে মুভ করছি না। সো অবশ্যই তুমি এখানে যখন ভ্যাকেশন পাবা, উইকলি তো তুমি 20 আওয়ার্স কাজ করতে পারছো, এবং প্রত্যেক বছরে দেখা যায় 2 থেকে 3 মান্থস এর একটা ভ্যাকেশন আমরা ইন্টারন্যাশনালি পেয়ে থাকি। সো ওই ভ্যাকেশনে তুমি চাইলে কাজ করতে পারবা ফুল টাইম। হ্যাঁ, এবং সেনজেনের যে সুবিধাটা, বড় সুবিধাটা, তুমি চাইলে অন্য যে সেনজেনভুক্ত 26-27টা কান্ট্রি আছে সেখানে তুমি মুভ করতে পারবা।
ওকে, সো এখানে কাজ করে আদৌ নিজের মেইনটেনেন্স কস্টটা বেয়ার করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, বাট ফার্স্টের যে দিকটা যদি অনেস্টলি বলতে হয়, সো ফার্স্টের যে দিকটা 1-2 মাস অবশ্যই সবারই স্ট্রাগল করতে হয়, এটা আমি গেলেও করতে হবে, যে কোনো স্টুডেন্টই যাক। আবার অনেকে করতে হয় না, অনেকে ওভার স্মার্ট ওভার স্কিলড পারসন থাকে, দেখা যায় তারা যাওয়ার সাথে সাথে মোটামুটি একটা সেটেল হয়ে যেতে পারে। বাট আমি যদি ইন জেনারেল বলি, তাহলে অবশ্যই তোমাকে 1-2 মাসের ব্যাকআপ প্লাস হচ্ছে তোমার মেন্টাল প্রিপারেশন থাকতে হবে, যে না আমি 1-2 মাস আমাকে স্ট্রাগল করতে হবে। বাট যখন তুমি কোনো একটা জায়গায় সেট হয়ে যাবা, অবভিয়াসলি তুমি তোমার নিজের এক্সপেন্স থেকে শুরু করে আমি মনে হয় যে কিছুটা কন্ট্রিবিউশন তুমি তোমার যে টিউশন ফি আছে সেখানেও তুমি করতে পারবো, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। অ্যান্ড তুমি যদি আফটার স্টাডি বলো, অবশ্যই তুমি 1 থেকে 2 ইয়ার্স, এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে তোমার 3 ইয়ার্স পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, তাহলে হচ্ছে আপনি যে বললেন কত টাকা আমার ব্যাকআপ হিসেবে মিনিমাম নিয়ে যাওয়া উচিত, মানে মানে 1 থেকে 2 মান্থস এর মতো অ্যাট লিস্ট তো ব্যাকআপ নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সো আচ্ছা এটা আচ্ছা। আসলে ডিপেন্ড করে কত টাকা, আমি এভাবে বলতে পারবো না, কারণ কি দেখো কোন স্টুডেন্ট সিঙ্গেলি যাচ্ছে, কোন স্টুডেন্ট ফ্যামিলি নিয়েও যাচ্ছে, সো ওইটার উপর হ্যাঁ আসলে বেসিক্যালি ডিপেন্ড করবে, এবং তার লাইফস্টাইলটা কেমন, কেউ চিপ লাইফস্টাইল করে, কেউ রিচ, সো তার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি। হ্যাঁ। বাট আমি বলবো 1 থেকে 2 মান্থস এর ব্যাকআপ একটা নিয়ে যাওয়া উচিত। আচ্ছা আপু, এই মুহূর্তে আমি কি কিছু আমাদের লিসেনারদের কোশ্চেন নিব। আমাদের শিওর। একটা ফেসবুক থেকে একজন আব্দুর রহমান রাফি কোশ্চেন করেছে যে ডেনমার্ক কি ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে, আর যদি করে তাহলে কি রকম ওখান থেকে স্কলারশিপ পাইতে পারে সে, এক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আচ্ছা, স্কলারশিপের কথাটা হ্যাঁ ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল, বাট অবশ্যই তার হচ্ছে প্রোফাইলটা আমাদেরকে দেখতে হবে, তার একাডেমিক রেজাল্ট, হ্যাঁ, এখানে কিছু ক্রেডিট ম্যাচের ব্যাপার থাকে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে। সো ওভারঅলি তার প্রোফাইলটা দেখে আমাদেরকে জাজ করতে হবে। আর স্কলারশিপটা আমি ওই যে বললাম, এটা আসলে বেসড অন প্রোফাইল, সে যদি তার প্রোফাইল অনুযায়ী এলিজিবল হয়, সে ডেফিনেটলি সে তার স্কলারশিপের জন্য আমি বলবো যে অ্যাপ্লাই করতে পারবে বা সে পাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাট তার প্রোফাইলটা ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে। এবং আমি আরেকটা মেনশন করি, এবং এই ডেনমার্ক সুইডেনের ক্ষেত্রে আমরা অবশ্যই কোয়ালিটি ফাইল ছাড়া আসলে কাজ করি না বা করতে চাই না আসলে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে অবজার্ভ করতে হবে স্টুডেন্টের ইন ডিটেলসে তার প্রোফাইলটা, বাট সে অবশ্যই এলিজিবল, সে চেষ্টা করতে পারে। আচ্ছা আচ্ছা। আপু, আরেকটা কোশ্চেন আমরা নিব, সেটা হচ্ছে আমির ফয়সাল কোশ্চেন করেছেন যে হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকোমোডেশন কস্ট অ্যান্ড পিআর অপরচুনিটিস ইন ডেনমার্ক। তো অ্যাকোমোডেশন কস্টটা আসলে মানে এক্সাক্ট তো ফিগারে বলা হয়তো পসিবল হবে না, কিন্তু আপনি যদি একটু ওভারভিউ দিতেন যে অ্যাকোমোডেশন কস্ট আর হচ্ছে পিআর অপরচুনিটিস নিয়ে আসলে ডেনমার্ক কিভাবে চিন্তা করে এই ফরেন স্টুডেন্টসদের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো অ্যাকোমোডেশন কস্টটা বেসিক্যালি ওভারঅল লিভিং কস্ট আর অ্যাকোমোডেশন কস্ট কিন্তু সেম না। সো আমি যদি অ্যাকোমোডেশন কস্টের কথা বলতে যাই, অবশ্যই আমি বাংলাদেশি টাকায় যদি বলি তো 50 থেকে দেখা যায় যে ডিপেন্ড করে, সিটি ওয়াইজ ডিপেন্ড করবে, কম বেশি হতে পারে, এখানে 50 থেকে 60,000 এর মতো হতে পারে, এর কিছুটা সিটি ওয়াইজ কম হতে পারে, কোথাও কিছুটা বেশি হতে পারে বা এরকম হতে পারে। অ্যান্ড হচ্ছে আরেকটা কোয়েশ্চেন মনে হয় বলছিল এটার সাথে, লাইক হ্যাঁ হ্যাঁ, পিআর অপরচুনিটিস নিয়ে। পিআর অপরচুনিটি। ওকে, জি। সো সিঙ্গেল কান্ট্রিগুলোর মানুষ মুভ করার বা এখানে ক্রেজ থাকার একটা মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে পিআর অপরচুনিটি। খুব দ্রুত দেখা যায় অন্য কান্ট্রিগুলোর চেয়ে খুব দ্রুত এই কান্ট্রিগুলোতে পিআর পাওয়া যায়। সো অবশ্যই পিআর এর জন্য এখানে কিছু রুলস রেগুলেশন আছে, কত সময় বেশ হচ্ছে তোমার ধরো যে ওখানকার যে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে তোমার এডুকেশনটা তুমি ফুলফিল করছো কিনা, তারপরে একটা জবের রিকোয়ারমেন্টস আছে যে তোমাকে ওখানে এতদিন জব করতে হবে, বা এই ধরনের আরো বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে। সো এগুলো যদি তুমি ফুলফিল করো, দেখা যায় উইদিন 3 to 5 ইয়ার্স এর মধ্যে তুমি পিআর পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা। আপু, আরেকটা কোশ্চেন যেটা খুব মানে মানে র্যান্ডম আসতেছে, সেটা হচ্ছে যে ডিপ্লোমার বিষয়টা, যে আমি বিসি। অলরেডি বলেছি একবার, সো এখানে হ্যাঁ, অবশ্যই আমি অলরেডি বলেই দিয়েছি। আমাদের লিসেনাররা এটা আরেকবার একটু শুনতে চাচ্ছে, এই জন্য আসলে আপনাকে আরেকবার একটু হ্যাঁ, জিজ্ঞাসা করা। অ্যাকসেপ্টেড, ডেফিনেটলি ডেফিনেটলি দে ক্যান গো ফর ব্যাচেলর। আচ্ছা আচ্ছা। আর আপু, মানে আমি খুবই খুশি যে আমাদের যতগুলো লিসেনার আছে তারা সবাই মনোযোগ দিয়ে আমাদের লাইভ সেশনটাই আছে সাথে, এবং তারা অনেক কনসার্ন এবং তাদের অনেকগুলো কোশ্চেন আছে, এবং আমি চেষ্টা করব এর মাঝখান থেকে যেগুলো কোশ্চেন আসলে আমরা নিতে পারবো এরকম পসিবল সব কোশ্চেন আপনার কাছ থেকে অ্যান্সার নেওয়ার জন্য। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ। না,
আপু মামুন সরকার একটা কোশ্চেন করেছেন যে কোয়ালিটি প্রোফাইল বলতে কেমন থাকতে হবে? ওকে, ডেফিনেটলি কোয়ালিটি প্রোফাইল বলতে একটা যেন তার একাডেমিক যে রেজাল্ট আছে, লাস্ট এডুকেশন যেটা, সে যদি ব্যাচেলর করতে যায় তাহলে তার এইচএসসি, আর সে যদি মাস্টার্স করতে যায় তাহলে তার ব্যাচেলর। অবশ্যই 50%-এর 50 থেকে 60%-এর উপরে তার মার্ক থাকাকে আমরা মোটামুটি একটা স্টেজ ধরতে পারি সিজিপি এর ব্যাপারটা, এটা একটা থাকে। অ্যান্ড বেসিক্যালি কোয়ালিটি প্রোফাইল মিন করছে এই কারণে যে আসলে আমরা সবাই চাই অ্যাপ্লাই করতে, আমাদের কাছে অনেক স্টুডেন্টস আসে বাট দে হ্যাভ নো ইংলিশ প্রফিসিয়েন্সি। সো মেইনলি আমি এখানে বারবার মেনশন ইংলিশ প্রফিসিয়েন্সি কে ফোকাস করছি এই কারণে, উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি উই কান্ট ডু এনিথিং। ওকে, সো মানে ফর ডেনমার্ক এটা এন্ড সবচেয়ে সুইডেন বেশি স্পেশালি। ইম্পর্টেন্ট, মানে এক্স্যাক্টলি। ইংলিশ সো প্রফিসিয়েন্সিটা তোমরা আগে বেশি ফার্স্টে ইম্পর্টেন্ট। আইএলটিএস করো বা পিটি করো বা যেটাই করো, টোফেল করো, তোমরা আগে ওইটা করো, একটা স্কোর নিয়ে আমাদের কাছে আসো, দেন আমরা তোমাদের জন্য খুব দ্রুত কিছু করতে পারবো। বাট তোমরা একটা স্কোর যদি না নিয়ে আসো তাহলে তোমাদের এখনই আমাদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এখন থেকে তোমাকে গাইড করে তোমাকে কি করতে হবে ফার্দার ওইটার জন্য তোমাকে ইন টাইমে, কিন্তু তুমি যখন শর্ট টাইমে আমাদের কাছ থেকে আসতেছো, তোমার আসলে ডেডলাইন 15 তারিখে সাপোজ, কিন্তু তুমি আসতেছো 10 তারিখে উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সি, আমরা আসলে তখন তোমার জন্য কিছু করার থাকে না। সেই জন্য আমি বারবার বলছি একটা কোয়ালিটি প্রোফাইল। হ্যাঁ, ডেফিনেটলি একটা সিজিপিএ অ্যাটলিস্ট যেন 50 থেকে 60% মার্ক থাকে, প্লাস হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আমার একটু আরেক কিছু বাকি ছিল, আমি যদি আপনাকে বলি তাহলে যেহেতু আমরা নিজের দেশ থেকে বাইরের কোন একটা দেশে যাচ্ছি, তো আমাদের কালচারের সাথে ওদের কালচারাল ডিফারেন্স অনেক বেশি, অনেক বেশি। ওদের কালচারটার সাথে আমরা গিয়ে মিশে কিভাবে আসলে আমাদের লাইফস্টাইলটাকে আসলে একটু পরিবর্তন করতে পারি, মানে কালচারাল ডাইভার্সিটির মাঝখানে আমরা কিভাবে অ্যাডাপ্ট হতে পারি, এই যে জিনিসটা ওরা আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করে, আমরা ওখানে গিয়ে আসলে আমরা সোশ্যালি কিভাবে স্টেবল থাকতে পারবো, এই বিষয়টা নিয়ে আসলে আপনি যদি কিছু বলতেন। কারণ মানে মানুষ একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে গেলে তো তাদের আসলে খাপ খাওয়ায় নিতে একটু সমস্যা হয়, এবং ওই পরিবেশের মানুষগুলো আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে এটাও কিন্তু অনেক বড় একটা। এক্স্যাক্টলি, গট ইট। থ্যাংক ইউ। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা আমরা যে কান্ট্রিতেই যাই না কেন, আসলে এখানে আমরা আমাদের পুরো ফ্যামিলি, হ্যাঁ, পুরো ফ্যামিলি, জন্মভূমি সবকিছুকে রেখে যখন যাই, আমাদের মেন্টাল কন্ডিশনও কিন্তু অতটা থাকে না। অনেকে কিন্তু এটার জন্য মেন্টাল ডিপ্রেশনেও চলে যায়, ঠিক আছে, অনেকে লাইফস্টাইল চলে যায়, অনেকে আবার থাকতে পারে না, এরকমও কেস আছে সে দেশে ব্যাক করে, সে আসলে নিতেই পারে না বিষয়টাকে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এটা ওভারকাম করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় অনেকের জন্য। সো থ্যাংক ইউ। আচ্ছা, এটার জন্য বেসিক্যালি তোমার যেটা করা উচিত, যেহেতু তোমার কাছেও ওই কান্ট্রিটা আননোন এবং তুমি যেখানে যাচ্ছ ওই মানুষগুলোর কাছে বা ওই সোসাইটির কাছেও তুমি আসলে আননোন, সো সেইটা অ্যাকসেপ্টেন্স ওদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটার জন্য তুমি যেটা করতে পারো, বেশি বেশি ওদের কালচারের সাথে, মানে ওরা যেই কালচারে চলছে, ওদের যেই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো থাকে, ফুড হ্যাবিট বলো বা যেটাই বলো না কেন, সো ওইগুলোর সাথে তুমি বেশি ইউজ টু হতে পারো, বেশি বেশি করে ফ্রেন্ডস তৈরি করতে পারো তোমার ইউনিভার্সিটিতে, তাদের সাথে বেশি করে হ্যাং আউট, তাদের সাথে গ্রুপ স্টাডি। সো ওভারঅল এই বিষয়গুলোর মধ্যে তুমি হচ্ছে যত ইনভলভ হবা তত দ্রুত তাদের সাথে তুমি মিশে যেতে পারবা। আই হোপ যে এটা একটা বেস্ট একটা ওয়ে যে তাদের সাথে আসলে কোপ আপ করে চলার জন্য। আপু, আরেকটা কোশ্চেন আমাদের আসছে আমাদের লিসেনারদের কাছ থেকে, যে ডেনমার্কে স্টাডি গ্যাপ থাকলে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল কিনা 2025 সেপ্টেম্বরে যাওয়ার জন্য, আর অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে? আচ্ছা, আমরা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে আমরা সর্বোচ্চ 5 ইয়ার্স এর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল, অ্যান্ড সেটার বিহাইন্ড দ্য রিজন থাকতে হবে, প্রপার এক্সপ্লেনেশন থাকতে হবে তার স্টাডি গ্যাপ কেন ছিল। বাট সে যদি জব করে অবশ্যই সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এবং হচ্ছে তুমি ডেনমার্কের ক্ষেত্রে যদি তোমার সেপ্টেম্বরের অ্যাপ্লিকেশনের কথা বলো, সেক্ষেত্রে তোমার ফেব্রুয়ারি মার্চের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপু, আর মানে আরো একটা কোশ্চেন ছিল, সেটা ওনারই, নুসরাত নীলি, উনি কোশ্চেন করেছেন ডেনমার্কে কি ট্রান্সফার করা যাবে কিনা। না, রিসেন্টলি উই আর নট ওয়ার্কিং অ্যাবাউট দ্যাট, এবং এই ইন্ডিয়ান কান্ট্রিতে আসলে ক্রেডিট ট্রান্সফার বিষয়টা একটু জটিল। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপু। আর আমি যদি আমার কোশ্চেনে ফিরে আসি তাহলে আসলে আমি বলবো
আরো কিছু ছোট 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 বিষয় তো জানার থাকেই আপনার কাছ থেকে। সব তো পারবো না, কিছু তো আমি চেষ্টা করব আমাদের লিসেনারদের জন্য। আমি সবকিছু বলার জন্য আমাদের অফিসে আসতে হবে সবকিছু জানার জন্য, এন্ড অবশ্যই আমাদের সাথে সামনাসামনি বসে তখন শুনতে হবে। বলো। তো আপু, আমাদের স্টাডিং এর সময় আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আরো যে এই যে সিকিউরিটি পারপাস যে লিগ্যালিটিস বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে ডেনমার্ক এবং সুইডেন কিভাবে দেখে? লাইক হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, তারপরে সেফটি ইন্স্যুরেন্স হইতে পারে, তারপরে হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, বা রোড পারমিটের যে বিষয়গুলো থাকে, আমরা যখন ওখানে কোনো ভেহিকেল ক্যারি করতেছি সেক্ষেত্রে আসলে আমাদের কি পরিমাণ লিগ্যালিটিস এর সম্মুখীন হওয়া লাগতে পারে, এই যে বিষয়গুলো। আচ্ছা, এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের আসলে তুমি বলো যে আমাদের এই সেক্টরের আওতায় পড়ে না, হ্যাঁ ঠিক আছে। তারপরে এগুলো নিয়ে আসলে অত বেশি কথা বলতে চাই না, বাট অ্যাজ পার রুলস ওইখানকার তুমি ওই বিষয়গুলো মেনটেন করতে। আমার মনে হয় যে তোমার অনেক কিছু কোয়েশ্চেন তুমি মিস করে গেছো যেগুলো স্টুডেন্টের জানা খুব জরুরি, লাইক তার কত অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে ফর ডেনমার্ক, ফর সুইডেন, এটা হতে পারে। অ্যান্ড হচ্ছে সে কতটা সময়, আচ্ছা আমি একটা বিষয় মিস করে গেছি যেটা খুব ইম্পর্টেন্ট, তারপরে স্পাউস নিয়ে যেতে পারবে কিনা, অনেকের ড্রিম থাকে, অনেকে ফ্যামিলি নিয়ে মুভ করতে চায়, হ্যাঁ সে কতটা তার ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করতে হবে। আই হোপ যে এই বিষয়গুলো স্টুডেন্টের বেশি কাজে দিবে তোমার ওই ইনফরমেশন থেকে। এগুলো আসলে কোশ্চেনের ভিতরে ছিল আপু, আসলে আপনাকে আরেকটু বলার হয়তো করতাম, একটু সময় লাগবে। রিলেভেন্ট করো যেটা স্টুডেন্টের হেল্প হবে। হ্যাঁ, মানে আমি ওইটাতেই আসতেছিলাম আপু, আসলে ওই যে ফিসটা আর হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়ার যে প্রসেসটা, এটার বিষয়ে আমি আসতেছিলাম, এটাই আর কি। Okay, so yes, student can go with their family বেসিক্যালি। সো এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা, অন্যান্য কান্ট্রিতে এখন যেমন ক্রাইসিস চলছে ইউকেতে বা অন্যান্য যে কান্ট্রিগুলোতে ফ্যামিলি নিয়ে মুভ করা, সো এইদিকে সুইডেন ডেনমার্কে এটা একটা ফ্লেক্সিবিলিটি যে দে ক্যান মুভ উইথ দেয়ার ফ্যামিলি। অ্যান্ড এখানে আমি নিজে থেকে তোমাকে কিছু ইনফরমেশন দিই যে সুইডেনে তোমার হচ্ছে যেটা বেস্ট অপরচুনিটি সেটা হচ্ছে অবশ্যই স্পাউস ফুল টাইম কাজ তো করতে পারবে, এবং সাথে যে স্টুডেন্ট আছে সেও এখানে কাজের কোনো ওয়ার্ক লিমিট নাই, ঠিক আছে। সুইডেনে সব র্যান্ডমলি হচ্ছে কাজ করতে পারবে। অ্যান্ড ডেনমার্কে একটা বেশি ফ্লেক্সিবিলিটি যে ব্যাপার আছে, যদি স্টুডেন্ট সিঙ্গলি সেখানে যায় তার কোনো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার এখানে থাকবে না, বাট যদি সে ডিপেন্ডেন্ট নিয়ে যায় বা সে তার চাইল্ড নিয়ে যেতে চায়, সেখানে তার একটা অ্যাডিশনাল অল্প একটা সামান্য পরিমাণে ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করতে হবে। এবং হচ্ছে এটার মানে এই যে অল্প ব্যাংক স্টেটমেন্টের ফিগার হতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি এটার ফিগার হতে পারে তোমার ডেনমার্কে ডিপেন্ডেন্টের জন্য, আই মিন স্পাউসের জন্য অ্যাডিশনালি 10 লাখ, এন্ড যদি তুমি চাইল্ড অ্যাড করো সেক্ষেত্রে মানে জয়টা বাচ্চা হবে তো এটার ক্ষেত্রে তোমার 5 লাখ করে অ্যাড হবে। এন্ড সুইডেনের যে ব্যাপারটা স্টুডেন্টের জন্য তোমার দেখাতে হবে হচ্ছে 15 লাখ সামথিং, এন্ড যদি সেখানে অ্যাডিশনালি স্পাউস অ্যাড হয় সেখানে অ্যাডিশনাল 10 লাখ, এন্ড যদি চাইল্ড অ্যাড হয় সেখানে আরো অ্যাডিশনালি 5 to 10 লাখ এরকম করে আর কি অ্যাড হবে। তো দেখা যাচ্ছে যে 25 থেকে 30 লাখ ওভারঅল একটা তুমি ফিগার এরকম চিন্তা করতে পারো। আচ্ছা 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 আচ্ছা। আর মিস করে গেছি ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা বেসিক্যালি কত, স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আসলে জানে না যে আমাদের আসলে অ্যাপ্লিকেশন ফি কত। আমাদের ডেনমার্কে অ্যাপ্লিকেশন ফি আছে 100 ইউরো করে, হ্যাঁ। এন্ড আমাদের সুইডেনে মোটামুটি অ্যাপ্লিকেশন ফি আছে 900 শেক, আই মিন 900 শেক, হ্যাঁ এরকম একটা অ্যাপ্লিকেশন ফি আছে। তো বাংলাদেশি টাকা যদি ওভারঅল আমি দেখি 12 থেকে 14,000 টাকার মতো ওভারঅল একটা এরকম অ্যামাউন্ট একটা আসে, হ্যাঁ অ্যাপ্লাই করার জন্য সুইডেন এবং ডেনমার্কে। হ্যাঁ ওভারঅল একটু 19-20 আছে, ওভারঅল এরকম একটা ফি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, আপনার কি মনে হয় যে এই কনভারসেশনের ভিতরে আরো কিছু আছে যেটা, আপনি তো এক্সপার্ট, আপনি তো আসলে অবশ্যই মানে জিনিসগুলো বেশি জানেন। এইভাবে আসলে এক্সপার্ট বলতে কিছু না, আমার খুবই ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি সেখান থেকে বলছি।
অ্যান্ড ইয়েস, আমি যেটা ওভারঅলি বলবো, আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ থেকে আসলে কথা বলছি। সো আমি ওভারঅল একটা স্টুডেন্টের উদ্দেশ্যে যেটা বলতে চাই, মানে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমাদের কাছে যেহেতু অনেক স্টুডেন্ট আসে, তো সেখান থেকে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে স্টুডেন্ট আসলে জানে না যে কোন টাইমে আমাকে গেট রেডি হইতে হবে। সো এখন যেমন চলছে 2025-এর সেপ্টেম্বর ইনটেকের একদমই অ্যাপ্লিকেশনের ক্লোজিং টাইম, হ্যাঁ। সো এখন আমি চাইলেও একটা স্টুডেন্ট যদি উইদাউট আইএলসে বা উইদাউট একদমই যদি পেপারস বা প্রপার ডকুমেন্টেশন নিয়ে না আসে, তার জন্য আমার আসলে বিশেষ করার কিছু থাকবে না। সো যে স্টুডেন্টরা আপনারা 2026-কে টার্গেট করে এগোচ্ছেন, তাদেরকে আমি বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্লিজ এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করেন। এখন থেকে আপনাদের সব পেপারস, আপনাদের আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সির যে ব্যাপারটা আছে, এইটা আপনারা শুরু করেন, সো দ্যাট আপনারা ইন টাইমে এবং অবশ্যই প্রপার একটা ট্রাস্টেবল এজেন্সি বা একটা প্রপার গাইডলাইন্সের সাথে থাকেন, যাতে করে আপনারা ইন টাইমে আপনারা যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সো এটা আসলে আমার একটা সাজেশন থাকবে। তো প্লিজ আপনারা লেট করে কোনো ডিসিশন নেবেন না, যাতে করে আমরা আপনাদেরকে আমরা আসলে হেল্পলেস হয়ে যাই। আমরা আসলে বলি যে স্টুডেন্ট রেডি, টাকা পয়সা নিয়ে রেডি, কিন্তু সে আসলে এলিজিবল না। বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, সো আপনারা এখন থেকে যদি প্রিপারেশন নিতে থাকেন 2026 সেশনের জন্য, 26-এর যে সেশন গুলো আছে, আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য একদম ঠিক টাইম প্রিপারেশন শুরু করার। সো স্টুডেন্টের উদ্দেশ্যে আমার তরফ থেকে এটাই বলার ছিল। আচ্ছা আপু, আমি আরেকটা কোশ্চেন নিব আমাদের লিসেনারদের কাছ থেকে। আমি ফয়সাল কোশ্চেন করছি, যদি কোশ্চেনটা আরেকবার হয়ে গেছে বাট হয়তো সে মিস করছে, তার জন্য প্লিজ যদি আরেকবার আপনি বলতেন। উনি বলেছেন যে আর দেয়ার এনি অপরচুনিটিস ফর দ্য স্পাউস ইন ডেনমার্ক লাইক ওয়ার্ক পারমিট ফর দ্য স্পাউস, মানে এটা নিয়ে আপনি যদি বলেছেন আরেকবার যদি বলতেন। হ্যাঁ, শিওর, কোনো সমস্যা নেই, মিস করতেই পারে। সো অবশ্যই স্পাউস তো নিয়ে যেতে পারছেন, এবং স্পাউসের জন্য যে বড় অপরচুনিটিটা সেটা হচ্ছে সে আপনাকে ফুল টাইম ওয়ার্কের যে সাপোর্টটা দিতে পারবে, এতে করে আপনার পড়াশোনার ক্ষেত্রে খুব ইজি হবে, সে ওখানে ফুল টাইম কাজের সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আই থিঙ্ক আমরা মনে হয় প্রায় আমাদের সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। আর আপনার কাছে আমি আসলে জানতে চাইবো যে আপু, আপনার কি মনে হয়, মানে এই যে আপনি তো এক্সপার্ট, আপনি তো আমাদেরকে একটু গাইডলাইন দিবেন অবশ্যই। তো আপনার কি মনে হয় আমরা এই সুইডেন বা ডেনমার্ক বা আমাদের ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এগুলোতে যাওয়ার জন্য টিপস এন্ড ট্রিক্স কি হতে পারে আমাদের জন্য? আচ্ছা, সো টিপস এন্ড ট্রিক্সটা আমি এখানে দিব না, এটার জন্য ডেফিনেটলি অফিসে আসতে হবে, ডেস্কে আসতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমার যেটা মনে হয়, অলরেডি আমি বারবার বলেছি, শেয়ার করে ফেলেছি, আপনারা প্লিজ এখন থেকে 2026-এর জন্য নিজেকে রেডি করেন, এবং admission.ac সার্বিক সহযোগিতার জন্য আপনাদের সাথে আছে সব সময়। সো যোগাযোগ করতে আমাদের অফিস ভিজিট করেন, আমাদের সাথে আসেন, আমাদেরকে ফোন কল করতে পারেন। সো অল দ্য টাইম উই আর অ্যাভেলেবল ফর ইউ। যে কোনো ধরনের গাইডলাইন্স দেওয়ার জন্য আমরা আছি, এবং অবশ্যই দেরি না করে এখন থেকে আপনার নিজেকে প্রস্তুত করুন। আইএলটিএস থেকে শুরু করে আপনার যে আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন, বা আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা এখন থেকে আপনি রেডি করুন, সো দ্যাট ইউ ক্যান বি এলিজিবল ফর ইউর নেক্সট ইনটেক। আচ্ছা আপু, অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমাদের লিসেনারদের সহ এবং আমার এতগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাকে আপনি দিলেন, এটা অনেক 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 বেশি ধন্যবাদ আপনাকে। আর আশা করি আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপাতত আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে আপু। সো ধন্যবাদ আনামকে, ধন্যবাদ admission.ac কে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হোপফুলি নেক্সটে অবশ্যই আবার দেখা হবে, কথা হবে, বাট অফিসে প্লিজ আসবেন, অফিসে অবশ্যই কথা হবে সবার সাথে। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।